নমস্কার। অনেক আগে পত্র হারানো শিল্প বলে অনেকগুলো চিঠি লিখছিলাম। আজ এক অদ্ভুত চিঠি খুঁজে পেলাম। আপনারা এই চিঠির মধ্যে সামাজিক রাজনৈতিক অনেক অন্য গন্ধ পেতে পারেন। এ পত্র এক নারীর অসম্ভব যন্ত্রণার অসম্ভব প্রকাশ, অপার সংসারের অমরত্ব, অ্যাব্রিভিয়েশন করলে পত্র এক। তোমাদের যদি ভালো লাগে নারীর যন্ত্রণার কথা খুঁজে পাও তোমাদের অতীত ইতিহাসকে, তাহলে বলো। আবার এই নারীর দ্বিতীয় তৃতীয় পরের পর ব্যথা বেদনা খুঁজে দেওয়া যেতে পারে। পত্র আজ হারানো শিল্প, অথচ একদিন এর কদর ছিল, আদর ছিল, আত্মার আরাম ছিল। অন্তরের অনুভব পত্রে যেভাবে প্রকাশিত হতে পারে অন্য মাধ্যমে কদাপি নয়। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অভিঘাতে আবর্তিত চরিত্রের অন্তরের অনেক কথা অপ্রকাশিত থেকে যায়। সংবাদপত্রে কন্টেন্ট রাইটিংয়ে তা কি ধরা পড়ে? কদাপি নয়। অধরা অনুভব ধরবার চেষ্টায় এই আঁকিবুকি। অপার জীবনের গোপন বেদনার তুলিতে অঙ্কিত এ পত্রমালা। না, এর সাথে বাস্তব চরিত্রের মিল অমিল যদি খুঁজে পাওয়া যায়, সে কৃতিত্ব সম্পূর্ণ পাঠক, শ্রোতা বা গবেষকদের। আমি শুধু দুই নরনারীর অসম্ভব বেদনার অকথিত রূপ পত্রাকারে ধরতে চেয়েছি, আপন অনুভবকে মেশাতে চেয়েছি এই মাত্র। তাহলে আসুন সরাসরি পত্রে চলে যায়। এ পত্রের লেখক সেই নারী, ব্যথাতুর নারী অর্পিতা, যে পত্র লিখেছে তার প্রিয় মানুষ পার্থকে। প্রিয় পার্থ, তুমি কৃষ্ণর সখা নও, ওর হাতের পুতুলও নও। মাননীয়া কৃষ্ণ সেজে তোমাকে সম্পূর্ণভাবে নাচাতে পারিনি পার্থ। তুমি একমাত্র আমারই, আমার পার্থ, আমার অর্জুন, আমার সব্যসাচী। পুষ্পবান হাতে, প্রেমের সুচারু চোখে তুমি শুধু আমাকেই দেখেছিলে, শুধু আমাকেই ওই বাণে বিদ্ধ করেছিলে। আমার গোটা জীবনের উন্মাদনা, শরীরে মনে ভালো লাগার ঘোড়া ছুটিয়ে চলা, তেপান্তরের মাঠ জয় করা রাজপুত্র তুমি, একলা তুমি, তুমি 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 পার্থ, তুমি আমায় কলঙ্ক, তুমি আমার অলংকার, অহংকার, জীবনের মূল ধন। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। জেল থেকে লিখছি এ পত্র। জানি না এ চিঠি তোমার কাছে পৌঁছাবে কি না। এমন চিঠি চাপাটি তো আগে কখনো লিখতে হয়নি আমাদের, তার প্রয়োজনও ছিল না। তখন ছোট্ট ছোট্ট SMS, একটু আভাস, ইঙ্গিত, তার মধ্যে যত না কথা বলা থাকতো সেটাই অনুভব করে তুমি বারবার ছুটে আসতে, আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আদরে সোহাগে এক অদ্ভুত তৃপ্তির জগতে নিয়ে যেতে। তোমার সঙ্গে আমার বয়সের পার্থক্য 36 বছরের, কিন্তু কোনোদিন তা মনেও হয়নি। কোনো কিছু খামতি ছিল না তোমার। জানি এ কথা লোকে বিশ্বাস করবে না, বলবে অসামাজিক, অসম সম্পর্ক। প্রেম কবে বা সামাজিক হয়েছিল? তাই তো কত আড়ালে আবডালে আশ্রয় নিতে হয়েছিল আমাদের। জানি কেউ বুঝবে না সে অনুভব। কোর্ট মামলার
কোর্ট মামলার অনেক দিন পর ভার্চুয়ালি দেখা হলো তোমার আমার। তুমি তো আবেগে আত্মহারা, বোধহয় আমিও। ভুলে গেলে তোমার পজিশন, তুমি প্রাক্তন শিক্ষামন্ত্রী, এক নামে তোমাকে দেশ বিদেশের কত লোক চেনে। কিন্তু প্রেম কবে কাকে কোন পজিশন মনে করিয়েছে, মনে রাখিয়েছে? আমাকে দেখা মাত্রই তুমি কিশোর প্রেমিক হয়ে গেলে, আশপাশের লোকজন সব ভুলে দুষ্টুমি শুরু করলে। তোমার সেই নানান ঢঙের অঙ্গভঙ্গি, জীব দেখানো প্রেমের দেবী তোমাতেও ভর করলো, আমিও তাতে সাই দিলাম। ছি, কি লজ্জা! তা নিয়ে কত কেলেঙ্কারি, গসিপ, মিমিক্রি, সোশ্যাল মিডিয়ায় একেবারে ছয়লাম। তুমি কিচ্ছু তোয়াক্কা করলে না। জানি সে ধাঁচের মানুষ ছিলেই না তুমি। সেই কবে রূপকথার দেশের রাজপুত্রের মতো প্রেমের ধ্বজা উড়িয়ে এসে আমাকে গ্রহণ করলে। একটি নারী যা যা চায় সব দিয়েছিলে, সব দিলে তাকে। তুমি সব পারো পার্থ। পুরুষ যে আমি আর ৫-১০টা দেখিনি তা নয়। তো তুমি জানো আমার অনেকের সাথে না। আমি তো বিবাহিতা ছিলাম। ঝাড়গ্রামের এক ব্যবসাদার আমার স্বামী, ব্যবসাদারই বটে। লাভ ক্ষতি হিসাব নিকাশ ছাড়া সে আর কিচ্ছুটি বুঝতো না। আমি ছিলাম তার কাছে শুধু এক খণ্ড মাংসপিণ্ড, শুধুই পীড়ন, আর তার সাথে ছিল প্রগাঢ় সন্দেহ। আমার কর্মে, অভিনয়ে, মডেলিং, আমার নৃত্যে তার কোনোদিন কোনো কৌতূহল ছিল না। হ্যাঁ, তবে ছিল শুধু খবরদারি। এই কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, কি খাচ্ছি, কেন সেজেছি, এইসব বাজে বাজে প্রশ্ন, সব নেগেটিভ চিন্তা। আদর সোহাগে কোনো বালাই ছিল না আমার দাম্পত্য জীবনে। আমার কোনো গুণই কোনো দিন তার চোখে পড়েনি। দুজনের মধ্যে ছিল বিস্তর ব্যবধান, টানা পড়েন, আলাদা হতে হয়েছিল। তার দোষ আমার একার না দুজনের সে আমি জানি না। তারপর কোনো এক অপার ভাগ্যে আবিষ্কার করেছিলাম নাকতলা উদয়ন সঙ্গ। সেই তোমার সাথে আমার প্রথম দেখা। সে আমার সুমধুর জীবনের স্বর্গ সোপান নাকি কলঙ্ক ভেজা জীবনের শুরু তা আমি বলবো না। তবে আমার কাছে প্রেম সারা জীবন কলঙ্কহীন। নাকতলা ক্লাবে তুমি এলে, দুর্দণ্ড প্রতাপশালী মন্ত্রী। তুমি তখন রাজ্যের নাম্বার 2, দলীয় পার্টিতে জাস্ট মাননীয়ার পরে। অন্তত লোকে তো তাই বলতো। সসম্মানে সম্ভ্রমে নতজানু হয়ে মঞ্চের এক পাশে আমি দাঁড়িয়ে। কি করে যে তুমি আমাকে আবিষ্কার করলে! আমার শ্রদ্ধাবনত মুখ, আমার ভীরু চোখ তুমি কাছে ডাকলে। যন্ত্রের মতো আমি এগিয়ে গেলাম, পাশে দাঁড়ালাম একটু একটু। আচ্ছা, তুমি কি বুঝেছিলে? তুমি কি বুঝেছিলে একটা নারীর মনের কথা সেদিনই? তুমি তো মনচোরা গোসাই। বয়সে, চিন্তা চেতনায় বিস্তর পার্থক্য তোমার সঙ্গে আমার। তুমি উচ্চ ডালে আসীন, আর আমি অনামী, অখ্যাত, ছোটখাটো একটা মডেল, পার্শ্ব চরিত্রের একটা ছোট্ট অভিনেত্রী। চাঁদ তারা কি এক হতে পারে? কিন্তু তাই হলো। তারা নেমে এলো মাটিতে, উদার মন দিয়ে আমাকে টেনে নিলে। আমি একটু একটু করে তোমায় হয়ে গেলাম।
আরো কাছে, সঙ্গোপনে আরো আরো নিরালায়। আমাকে পেলে তুমি যে কেমন দুষ্টু পাগল হয়ে যেতে, উল্টো দিকে আমিও। তোমার আগমনে বুকের মাঝে গুড়গুড় গুড়গুড় মেঘ ডেকে উঠত। বাচ্চা ছেলের মতো করে তোমাকে আমি আদর করতাম। তুমি বলতে, আমি যেভাবে নাকি আদর করতে পারি, ভালোবাসতে পারি, সেভাবে পৃথিবীর কোনো নারী পারেনি। এই বলেই কত দুষ্টুমি করতে তুমি। মনে হতো না তুমি এত বড় পণ্ডিত, দেশ বিদেশে তোমার বক্তৃতা শোনার জন্য হাজার হাজার লোক ভিড় করে। আমার কাছে তুমি সেই ছোট্ট পার্থ। তুমি তো প্রেমের প্রতীক। আমি পাগল হয়ে যেতাম। কিছু চাওয়ার আগেই আমায় যা কিছু দরকার এবং আবদার সব এনে হাজির করতে। কলকাতার কোনো স্বর্ণের দোকানে দেশি বিদেশি এমন ডিজাইন ছিল না যেগুলো তুমি আমার জন্য কিনে আনতে না। কোনো নতুন ঘরানা শাড়ি চোখে পড়লেই এনে উপহার দিতে আমাকে। আর খাবারের তালিকা, সে আর কি বলবো। সারাদিন মিটিং মিছিল করার পর রাজনৈতিক চাপ কমলে ক্লান্ত মনে আমার কাছে তুমি আসতে। সপ্তাহে একদিন দেখা না হলে তুমি কেমন পাগল হয়ে উঠতে। ঘরে ঢুকেই সব ভার আমাকে ছেড়ে দিয়ে তুমি হালকা হতে। আমিও তোমাকে সেবা করেছি, মনের মতো সেবা করার অবসর তুমি আমায় দিয়েছিলে। বাথরুমে আমাকে ছাড়া তোমায় স্নান হতো না, বিছানায় ঘুম হতো না, খাবারের টেবিলেও সেই আমি। সারা সপ্তাহের সব কথা খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে বলতে। তুমি তো নিজে হাতে জলটা ভরে খেতে না। আচ্ছা, ওই রকম কঠিন জেলের অমানবিক পরিবেশে এখন তোমায় কে স্নান করিয়ে দেয় গো? খুব কষ্ট হয় না? খুব কষ্ট পাও তুমি? সেদিন খবরের কাগজে পড়ছিলাম তুমি স্নান করতে পারো না, সে কথা জানিয়েছিলে। নিষ্ঠুর জেলওয়ালারা তোমার সে কথা শোনেনি। খবরটা পড়তে পড়তে কান্নায় নোনা বাষ্প গলার কাছে দলা পাখি আসছিল আমার। না, আমি কান্না করিনি। চোখের জলে প্রেমের প্রতিমাকে আমি ধুয়ে দিইনি, বরং কত কথাই যে মনে পড়ছিল। মনে আছে তোমায় সেদিনের কথা, যেদিন গরম জলে তোমায় পা দুটি সেক করছিলাম? একটু হাঁটলেই তোমার পা ব্যথা হয়ে যেত। ভারী শরীর তো তোমার। আমি জানতাম। তুমি সস্নেহে গাঢ় আবেশে আমাকে কাছে টেনে নিয়ে বলেছিলে, শোনো উর্পি, তুমি আমাকে এভাবে অলস করে দিও না। তুমি আমার স্নানের পরের বসনটাও নিজের হাতে চেঞ্জ করতে দাও না। তুমি আমাকে পোশাক পরিয়ে দাও। একদিন যখন সময় আসবে তুমি থাকবে না, তখন কি হবে আমার? এত অলস তুমি আমায় করে দিও না। তুমি আমাকে অর্পি বলে ডাকতে। সেদিনগুলোর কথা মনে পড়ে আজ খুব কষ্ট হয়। আর একটা কথা তুমি প্রায় বলতে, সেটা হচ্ছে মাননীয়া। পশ্চিমবঙ্গের শেষ সিদ্ধান্ত নেওয়ার যে মালিক, সেই দুর্দণ্ড প্রতাপশালী মহিলা, যে একদিন কত সমীহ করত, স্নেহ করত তোমাকে, আজ সে তোমায় প্রায় চেনেই না, শুধু অবহেলা উপেক্ষা। অথচ যে পার্টিকে দাঁড় করাতে তুমি সহ অনেকেই আজীবন জীবনটা শেষ করেছে, সেই পার্টি এখন একলা দিদিমণির হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও মাননীয়ার প্রতি শ্রদ্ধা তোমার বিন্দু মাত্র কমেনি। এত জোর জুলুম, জেলের অত্যাচার, প্রলোভন, তারপরেও তুমি দলের মাথার নাম একবারের জন্যও করনি। কিন্তু আমি জানি কিভাবে তোমায় থেকে ওরা সব শুষে নিয়েছে। আজ তোমায় ছুঁড়ে ফেলে দিয়েছে আস্তা করে। আর একদিনের ঘটনা না বলে যে শান্তি পাচ্ছি না। জিজ্ঞাসা করেছিলাম তোমাকে, আমাকে তুমি এমন ভাবে আঁকড়ে ধরতে চাও কেন? কি পেয়েছো তুমি আমার মধ্যে? তুমি কি জীবনে শান্তি পাওনি? এত বড় পদ পেয়েছো, দলের দ্বিতীয় নাম্বার, তুমি
তুমি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলে, না, এ দলে আমার কোনো মূল্য নেই অর্পি। এ দলে আমরা সবাই চাকর, একজনই শুধু শেষ কথা বলে। আমি নামেই মাত্র মন্ত্রী, আমার কোনো ক্ষমতা নেই। আমি জানি আমি এ দলের দ্বিতীয় নম্বর থাকলেও 1 নম্বর হতে পারবো না কোনো দিন। গোপনে গোকুলে কেউ একজন বাড়ছে, সেই হবে দলের সেনাপতি। আমরা এই দলের সকলেই ভুসিমাল, আমাদের কারোর কোনো অস্তিত্ব নেই। আমাদের দলের প্রত্যেকের মধ্যেই রয়েছে শূন্যতা, কারণ আমরা সবাই জানি আমার নিজের কথা বলার ক্ষমতা এখানে কিচ্ছুটি নেই। সেই শূন্যতা নিয়ে যখন ক্লান্ত আমি, ঠিক তখনই তুমি এলে অর্পি। আমার জীবন, মন, শরীর অদ্ভুতভাবে ভরিয়ে দিলে। আমি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলাম, ও তাই বুঝি? তাই এ কথা তোমায় স্পষ্টভাবে তোমরা বলো না কেন? দলটাকে গণতান্ত্রিকভাবে করতে পারো না কেন তোমরা? তুমি আরো স্পষ্ট করে বলেছিলে, না, তার হয় না। দলটা তো ব্যক্তিকেন্দ্রিক, ওই মানুষটা যা বলবে তাই শেষ কথা। তাই দেখো না, আমি আমার বক্তৃতার আগে, মাঝখানে, পরে কেমন করে বারবার জ্ঞানত অজ্ঞানত তার কথাই বলি। শুধু আমি নই, সকলেই বলে এটা আমাদের একটা প্র্যাকটিস। এসব শুনে আমি খুব দীর্ঘশ্বাস ফেলেছিলাম। শুধু এর কোনো উত্তর সেদিন আমি দিতে পারিনি। আমার পার্থ, আমার প্রেম এখন জেলে। জানি তার পরম্পরা ধরে আরো অনেকেই তোমরা হয়তো জেলে যাবে। মানুষটিকে তোমরা যত খারাপ বলো, যা তাকে নিয়ে ভাবো, যা করো, টাকা পয়সা পাহাড় সে বসে আছে, সব সত্যি তোমরা দেখেছো। তবুও বলবো অতটা খারাপ লোকও নয়। অনেকের মতো পদলোভী, খুনি, দ্বিচারী, দ্বিমুখ নয় মানুষটি। প্রেমের জগতে চিরকাল সে জয়ী দেবতা। রাধা কৃষ্ণ থেকে লাইলা মজনু, প্রেমের যত দেব দেবীদের কথা শুনেছ, তাদের মধ্যে প্রেমের শ্রেষ্ঠতম দেবতা আমার পার্থ, আমার অর্জুন, আমার সব্যসাচী। যেখানেই থাকো হে পার্থ, তুমি আমারই হয়ে থেকো। শুধু আমার প্রেমের উজ্জ্বল দীপ শিখা। ভালো থেকো, ভালো থেকো। ইতি তোমার অর্পি, তোমার গর্ব এবং কলঙ্ক। চিঠিটি লিখছি 14/2/2024। ভালো থেকো।